আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। রাষ্ট্রপতির পদ ছাড়াই ফৌজদারি অপরাধে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষা পাবেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রসিকিউশন চাইলে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায়ও দাঁড় করাতে পারে, জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শরীফ ভূঁইয়া। এদিকে বিচার দাবির প্রশ্নে সংবিধানের দায়মুক্তি তুলে ধরেছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। একদিকে বিচারের দাবি, অন্যদিকে সংবিধানের দায় মুক্তি, দুই দোলাচলে কার্যত কিছুটা বিপাকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতা দেখিয়ে ছেড়েছেন রাষ্ট্রপতির পদ। দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে দাবি উঠে পতিত সরকারের নিয়োগকৃত দেশের ২২তম এ রাষ্ট্রপতির অপসারণ ও বিচারের। পদত্যাগ করায় এবার জোরালো হয়েছে বিচারের দাবি। এ দাবিকে উড়িয়ে দিয়েছেন এক সময়ের দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন, তুলে ধরেছেন সংবিধানের দায় মুক্তি। আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। তবে আসলেই কি তিনি দায়মুক্ত? ব্যাখ্যা দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। বলেন, এ সুরক্ষা কেবল রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন। যখন রাষ্ট্রপতি আর পদে থাকেন না, তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ব্যাপারে সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নাই। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পদে থাকাকালীন যে সমস্ত দুর্নীতি করেছিলেন, পদ ছাড়ার পরে সেগুলোর ব্যাপারে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল, সাজাও হয়েছিল। আরও জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন চাইলে জুলাই আন্দোলনকালীন গণহত্যায় নির্লিপ্ত থেকে সম্মতির অপরাধে বিচারের কাঠগড়ায়ও তাকে দাঁড় করাতে পারে। গুরুতর মানবাধিকার যখন ১ মাসের উপর ধরে বাংলাদেশে হচ্ছিল, তখন অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে ওনার একটা দায়িত্ব ছিল, সেটা উনি পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে হয়তো উনি এই অপরাধের সাথে একভাবে জড়িত হয়ে গেছেন। এদিকে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে ভুগছেন জানিয়ে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার অপেক্ষা সময়ের। উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই দীর্ঘ অপেক্ষায় নগরবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থেকেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে চালকদের। এমন পরিস্থিতিতে আয় ব্যয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও অল ইন ওয়ান সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিএনজি স্টেশনের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং সংকট কবে নাগাদ সমাধান হতে পারে, কি জানেন সেখানে জানাবেন আমাদের। ইভা, আসলে পরিস্থিতির কথা দিয়ে যদি শুরু করি, পরিস্থিতি কিন্তু একেবারে নাজুক। যে স্টেশনটিতে আমরা রয়েছি সেইখানে আসলে সিএনজির যে গ্যাস সেটি দেয়া হচ্ছিল, কিন্তু ৮টা ৪০ মিনিটে এখানকার যে তাদের চাপ বলা হয়, সেই গ্যাসের চাপ একেবারেই বন্ধ হয়ে যাওয়া। এখন কিন্তু গ্যাস সরবরাহ করা বন্ধ রয়েছে এবং চালক যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন কখন এই গ্যাসের চাপ আসবে, তারপরে আবার তারা গ্যাস দেওয়া শুরু করবেন। এটি আসলে সুনির্দিষ্ট করে কর্তৃপক্ষ বলতেও পারে না যে আসলে এই চাপটি কখন আসবে, তবে তারা শুধুমাত্র অপেক্ষাই করতে পারেন, কারণ যখন চাপ আসবে তখন থেকে দেয়া হবে। সেটা ১ ঘন্টা, ২ ঘন্টা, ৬ ঘন্টাও হতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি যেটি বিষয় যে আসলে এই সমস্যার সমাধান কবে হবে সেটি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে বা
কর্তৃপক্ষ যারা আছে তারা এখন পর্যন্ত কোনো সমাধানের কথা তারা জানাননি। আসলে এই সমস্যাটি কবে নাগাদ সমাধান হবে, কবে আসলে গ্যাস সরবরাহটা ঠিক হবে। সিএনজি ফিলিং স্টেশনগুলোর যেমন অবস্থা, বাসাবাড়িরও কিন্তু একই অবস্থা। মানুষজনের রান্নাবান্নার যে গ্যাস সেটি তারা ঠিকমতো পাচ্ছেন না, ফলে একদিকে গ্যাসের বিল দিতে হচ্ছে, অন্যদিকে ইলেকট্রিক চুলা বা সিলিন্ডার গ্যাসের মাধ্যমে তারা আসলে সেই সংকটটি সমাধানের চেষ্টা করছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, সিএনজি চালক তিনি। একটু বলবেন যে এই যে কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, গ্যাস নিতে কি কি সমস্যা হচ্ছে? এখানে আমরা 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, আর গ্যাস তো ওই পাম্পে নাই, অনেক পাম্পই বন্ধ, ম্যাক্সিমাম পাম্প বন্ধ। আবার যে পাম্পে গ্যাস আছে এখান থেকে আমরা 4 থেকে 5 ঘন্টা লাগে গ্যাস নিতে। আর আমাদের মাহাজনটা তো জমা কম নেয় না, 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। এর মধ্যে বিকালে দেওয়া যেতেছে গ্যারেজে গেলে 1 টাকা জমা কম নেয় না। যাত্রীদের অভিযোগ আছে আপনারা এই গ্যাস না থাকার কারণে কিছু ভাড়া বেশি ভাড়াটা দিচ্ছেন। একটু বেশি নিচ্ছি, এরপরে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। আসলে যেটি শুনছিলেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কিন্তু ঠিকমতো গ্যাস পাচ্ছে না। বিভিন্ন স্টেশন কিন্তু আমরা দেখেছি রাজধানীর অনেকগুলো স্টেশন বন্ধ রয়েছে, সেখানে গ্যাস সার্ভিস না থাকার কারণে তারা আপাতত সেখানে গ্যাস দেওয়া বন্ধ রেখেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গ্যাসের সর্বশেষ খবরাখবর। ইভা, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈর সহ বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা। গ্যাস সংকটে সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। সবচেয়ে বিপাকে পড়েছে সিএনজি চালিত পরিবহনগুলো। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকট আছে। সকালে উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে চালকরা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতেও। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস ছাড়াই যান না, এরা করে যায় বয়ে থেকে, আর কি করবো? গ্যাস ছাড়া তো গাড়ি চলবো না। 2 ঘন্টা সিরিয়াল ধরে দেখা যায় 300 টাকার গ্যাস পাই। কন্টেনারগুলোর কারণে ওইদিকে আমরা গ্যাসের প্রেশার একটুও পাই না, এদিকে একটু হলে পাই, কিন্তু ওদিকে একেবারে বাজে অবস্থা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও পাম্প মালিকরা, জানাবেন। আপনি জানেন বেশ কয়েকদিন ধরে তীব্র সংকটায় সিএনজি পাম্প রয়েছে, সেই পাম্পের সামনে সকাল থেকে দেখেছি যে এই পাম্পের যে গ্যাসের চাপের যে কাটা রয়েছে সে কাটা কিন্তু এবং স্বাভাবিক 180 সেখানে 110 থাকার কারণে কিন্তু যে চালক রয়েছে গাড়ির 110 থাকার কারণে কিন্তু যে চালক রয়েছে গাড়ির গ্যাস নেবে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, যার ফলে দিনে 2 বার কি চিত্র দেখা গেছে গ্যাস সংকট। কালিয়াকৈর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে আপনি জানেন যে প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এসব শিল্প কলকারখানায় বেশ কয়েকদিন ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তাদের যে ওয়াটার শিট সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে। ফলে আগামী সামনে কয়েকদিন পরেই তাদের শ্রমিকদের স্যালারি দেওয়া হবে, সেই স্যালারিতে কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু বড় ধরনের আশঙ্কার সমস্যা রয়েছে। এদিকে আমি উপজেলার যে কয়েকটি পাম্প গ্যাস সংকটে কিন্তু বন্ধ রয়েছে। আপনি দেখেছেন যে আমার পিছনে যে পাম্পটি রয়েছে পাম্পে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, গাড়ির মহাসড়ক পর্যন্ত চলে গেছে সেই সারি, যার ফলে মহাসড়কে যে যানবাহন সেগুলো চলতে কিন্তু ব্যাহত হচ্ছে। জি, এবার এই ছিল গ্যাস সংকট নিয়ে কালিয়াকৈর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। অপরিকল্পিত নগরায়ন, যানজট, জলাবদ্ধতা ও মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে ধ্বংসের মুখে ঢাকার পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট কাটাতে প্রয়োজন বিকেন্দ্রীকরণ ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি আইনের শাসন। অবাসযোগ্য ঢাকা নিয়ে অঙ্কন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্বের উন্নত শহরগুলো যখন স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নগর ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, তখন ঢাকা হাঁটছে ঠিক যেন তার উল্টো পথে। ফলে আন্তর্জাতিক বাসযোগ্যতা সূচকে ধারাবাহিকভাবে পিছিয়ে পড়ছে এই মেগাসিটি। বিশ্বের সবচেয়ে অবাসযোগ্য শহরের তালিকায় বর্তমানে ঢাকার অবস্থান তৃতীয়, যেখানে নাগরিক সুবিধা কেবল কাগজে কলমে, আর বাস্তবতায় শুধুই অন্তহীন ভোগান্তি।
আন্তর্জাতিক সূচকে 2021 সালে 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল 137তম। 2022 সালে 172টি শহরের তালিকায় তা আরও পিছিয়ে নেমে আসে 166তম স্থানে এবং 2023 সালে 173টি শহরের মধ্যে একই অবস্থানে স্থবির থাকে শহরটি। এরপর 2024 সালে আরও 2 ধাপ পিছিয়ে ঢাকার অবস্থান হয় 168তম। 2025 সালে পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং শহরটি 171তম স্থানে গিয়ে ঠেকে। সবশেষ 2026 সালে একই অবস্থান ধরে রেখে শহরটি হয়ে ওঠে বিশ্বের 3য় অবাসযোগ্য শহর হিসেবে। পরিবেশবিদরা বলছে বিকেন্দ্রীকরণই ঢাকার বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ। আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কোন কোন কারণগুলো এই বসবাসযোগ্যতা হারানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে, চিহ্নিত করে সেগুলো একটি একটি সমাধান করে আমাদের বসবাসযোগ্যতা ফেরত আনতে হবে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকার বিদ্যমান সংকট কাটাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি ট্রাফিকের সলিউশনের কথা বলেন, ড্রেনেজের সমস্যার কথা বলেন, এনভায়রনমেন্টের এই যে এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটির যে অবস্থা, এগুলো ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে দীর্ঘমেয়াদী অনেক ধরনের পরিকল্পনা নিয়ে আগালে আপনার এই ইন্ডিকেটরগুলোতে মার্কিংটা ভালো আসতে পারে। পাশাপাশি প্রয়োজন সরকারের নগর উন্নয়ন ও ব্যবস্থাপনার সাথে জড়িত সবাইকে একসাথে কাজ করা। যে প্রতিষ্ঠানগুলো নগর উন্নয়ন এবং ব্যবস্থাপনার সাথে যুক্ত, প্রত্যেকটি সংস্থার সাথে সম্মিলিতভাবে একটা গোল নিয়ে যদি আমরা আগাতে পারি এবং প্রত্যেকটা ইন্ডিকেটর ধরে ধরে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। বিশ্বের 3য় অবাসযোগ্য শহরের তকমা শুধু একটি আন্তর্জাতিক র্যাঙ্কিং নয়, বরং রাজধানীর কোটি মানুষের বাস্তবতা। আর এই বাস্তবতা পরিবর্তনের প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, পরিবেশ রক্ষা, কার্যকর সুশাসন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অঙ্গীকার। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। মামলার ভয় দেখিয়ে মাছ ধরার ট্রলার ও ছোট জাহাজ থেকে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে। জেলে ছদ্মবেশে RTVর পাথরঘাটা প্রতিনিধি নৌ পুলিশকে চাঁদা দিতে গেলে সেই দৃশ্য উঠে আসে গোপন ক্যামেরায়। ফাঁড়ির ইনচার্জ অভিযোগ অস্বীকার করলেও অভিযুক্ত ASI এর দাবি সবাইকেই দিতে হয় চাঁদার ভাগ। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নৌপুলিশকে চাঁদা দেওয়ার এমন খুল্লা দৃশ্য বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি নৌপুলিশ ফাঁড়ির ভেতরের। পুলিশকে চাঁদা দেওয়া ব্যক্তি আর কেউ নন, ছদ্মবেশে চাঁদাবাজির প্রমাণ জোগাড় করতে যাওয়া RTVর পাথরঘাটা প্রতিনিধি। 300 টাকা দিস স্যার। 300 দেয় 1000, তুমি দাও 300, আর আমি এলি বেটার হয়রানি করি। ইনসার্স আমি গো হে বলে টাকা খায় না, সবাই কয় খায় না খায়, তুমি জানি দেখো, তুমি যদি দেওয়া তাই 1 টাকাতে বা প্রতি ভোট করতে না দেওয়ার দরকার নেই। দীর্ঘদিন ধরে স্থানীয়রা অভিযোগ করে আসছিল, উপজেলার চরদোয়ানির ভারানীখাল পাড়ি দিতে গেলে নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের 2 থেকে 3,000 টাকা চাঁদা দিতে হয় তাদের। টাকা না দিলে দেখানো হয় মিথ্যা মামলার ভয়, যার নেপথ্যে ASI কবির আহমেদ। সম্ভবত কবির, উনি ফোন দিয়েছে, উনি আমার কাছ থেকে টাকা চাইছি আমি দিনে, কারণ আমার টলারেন্স বর্তমানে যাইবে না, 10,000 টাকা দেওয়া লাগে, তারপরও তো চুরি করে যাওয়া লাগে। আমরা হয়তো বছরে 25-30 বার যাই। তাইলে ওনারা যখন আইয়ে মাল ভরিয়ে যায় তখন ওই 1000 টাকা আমার নিয়ে যাওয়া লাগে, বাড়িও 500 টাকা রেখে যেতে পারি। নৌ পুলিশ চরদোয়ানি যে ফাঁড়ি আছে, এখান থেকে আমরা যে টলার বোঝাই দিয়া পাঠাই খুলনায়, প্রত্যেক বোট কিস্তি তাদেরকে 1000 টাকা করে দিতে হয়। চাঁদাবাজির এমন মহোৎসব চললেও এ নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ফাঁড়ির ইনচার্জ। না, এটা আমি তো জানি না, আমার জানা নাই। এই সংক্রান্তে আমি আপনাদের কাছেই শুনলাম, আমার কোনো স্টাফও জানে না। অসাধু এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ট্রলার মালিক সমিতি। আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং এই যে জেলেদের জিম্মি করে যে টাকাটা আদায় করা হয়, এটি যাতে আর আদায় করা না হয় সেই ব্যবস্থা কর্তৃপক্ষে যেন গ্রহণ করে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আমাদের উপজেলার যে আইন শৃঙ্খলা কমিটি আছে, সেখানে বিষয়টি উত্থাপন করব। পরবর্তীতে আমরা যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা, বা যদি ঘটনা সত্য হয়, ঘটনা তদন্ত সাপেক্ষে অবশ্যই যে বা যারা সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বর্তমানে নদীতে জলদস্যুদের আতঙ্কের চেয়েও জেলেদের বেশি ভোগাচ্ছে এই নৌপুলিশ সদস্যরা। চাঁদাবাজির এই সিন্ডিকেট ভেঙে নদীপথকে নিরাপদ ও হয়রানিমুক্ত করার দাবি পাথরঘাটাবাসীর। আব্দুল হামিদ, RTV।
বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সহিংসতা, প্রাণহানি এবং রাষ্ট্রীয় নিপীড়নের অন্ধকারতম দিন 2024 সালের 26 জুলাই। কোটা সংস্কার আন্দোলনকে স্তব্ধ করতে তৎকালীন সরকারের সর্বাত্মক দমনপীড়নে পুরো দেশ পরিণত হয়েছিল এক অবরুদ্ধ ও ভীতিসন্ত্রস্ত জনপদে। হাসপাতাল থেকে চিকিৎসাধীন সমন্বয়কদের তুলে নেওয়া, দেশজুড়ে ব্লক রেইড আর ছিল মৃত্যুর মিছিল। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালের জুলাইয়ের শেষ শুক্রবারটি দেশে বয়ে এনেছিল এক গভীর জাতীয় ট্র্যাজেডি। 16 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিলে 26 জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শীর্ষ সমন্বয়ককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সরকারের পক্ষ থেকে একে নিরাপত্তা হেফাজত বলা হলেও তা ছাত্র জনতার মনে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে। সে সময় সারা দেশে 11,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, যার বড় অংশই ছিল অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিথ্যে মামলার জালে পুরো দেশ তখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছিল। হসপিটালগুলোতে গণগ্রেপ্তার চালিয়েছে, বিভিন্ন যে অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদেরকে যখন ছাত্র পেত তাদেরকে নিয়ে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী দ্বারা আমাদের উপরে আক্রমণ চালাইছে, তেমন হচ্ছে তার পুলিশ প্রশাসন দ্বারা আমাদের উপরে একটা ভয়াবহ আক্রমণ চালাইছে। বাসায় পুলিশ আসে এবং আসার পর বয়স ভেদ চিন্তা ভাবনা না করে যখন আমাকে খুঁজে না পায়, বাসার মালিককে তারা থ্রেট প্রদান করে। মানুষ মারা যাচ্ছিল, মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল, গুম হয়ে যাচ্ছিল, কারো জীবনের নিরাপত্তা ছিল না। 26 জুলাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেশ কয়েকজন। পরবর্তীতে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে তখন পর্যন্ত আন্দোলনে নিহত ছাড়িয়েছিল 1400-এর ঘর। রোগীর চাপে আসলে এমন একটা অবস্থা ছিল তখন যে সামাল দেওয়া খুব কঠিন ছিল। ম্যান পাওয়ারের ক্ষেত্রে সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক, এই জায়গাগুলোতে তখন একটা ভয়াবহ সংকটের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে গণ অভ্যুত্থানের বর্বরতা দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে, যা দেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। এই যে বিভিন্নভাবে যাদেরকে আমরা হারিয়েছি, তাদের তো এই হারানোর ফলে একটা বিভিন্ন জায়গায় কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। অনেকে কর্মের সামর্থ্য হারিয়েছেন, অনেকে এখনও চিকিৎসা নিচ্ছেন নানাভাবে, তাদের কর্ম ক্ষমতা নাই। এটা তো প্রায় 10-12 হাজার লোক। তো এই লোকগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করছিলেন, তাদের পরিবার এখন ডিপেন্ডেন্ট হয়ে আছে। ইতিহাসের পাতায় 26 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের আপোষহীন আত্মত্যাগের এক রক্তাক্ত দলিল। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা 48 ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। সকাল থেকে হরতালের সমর্থনে উপজেলার বালুটিলা বাজার, চিকনছড়া, গার্ডের দোকান সহ 20 থেকে 25টি স্থানে পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করছে আন্দোলনকারীরা। এতে ঢাকা, ফেনী, খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, ফার্মেসি ও ক্লিনিক খোলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সতর্ক অবস্থানে আছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটেরখিল এলাকায় গণপিটুনিতে নুরুল ইসলাম ইরান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একই এলাকায় নঈম নামের এক যুবককে মৃত্যু নিয়ে নুরুল ইসলাম ইরানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইরানকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ইরানের বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় 2 উপপরিদর্শক সহ 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত 8:30টার দিকে খুলশী আমবাগান রেললাইন এলাকায় এসআই মহসিন উদ্দিন রুবেল ও মমনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপর আকস্মিক হামলা চালায় একদল কিশোর গ্যাং। এতে 2 এএসআই সহ পুলিশের 7 সদস্য আহত হয়। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত 11:30টার দিকে সাঁড়াশি অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে শামসুদ্দিন খান নামে বিএনপির এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কদমতলীর মাতুয়াইলে মেডিকেল রোডে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত শামসুদ্দিন বলেছেন, রাকিব নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। শামসুদ্দিনের ভাই আজিম উদ্দিন খান অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওরফে পেট কাটা শামীমের সঙ্গে তার ভাই শামসুদ্দিনের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জের ধরে ইমরান, রাকিব সহ কয়েকজন তার ভাইকে ছুরিকাঘাত করে। এই ঘটনায় রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বগুড়াকে পরিকল্পিত আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। আইনটি কার্যকর হলে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই কর্তৃপক্ষ পর্যায়ভিত্তিক মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। গণশুনানি ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে। যুক্তরাষ্ট্রের কড়া নৌ অবরোধে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। আরব সাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনা তল্লাশি, সৌদির তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা এবং কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় পরিস্থিতি এখন জটিল। তবে সংঘাত এড়াতে ওমানে হুতি সৌদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নেলের প্রতিবেদনে। ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে বাণিজ্যিক তেলবাহী জাহাজে তল্লাশি চালিয়েছে সেনকম। এছাড়া ওমান উপসাগরে অবরোধ অমান্য করায় একটি ট্যাঙ্কার অচল করার দাবি করেছে তারা। ইয়েমেনে সৌদি হামলার কঠোর জবাব দিয়েছে হুতি বিদ্রোহীরা। সৌদির আরামকোর জিজান ও ইয়ানবু তেল শোধনাগারে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে সংঘাত থামাতে ওমানে দুই পক্ষ বৈঠকে বসেছে। এর মধ্যে কাস্পিয়ান সাগরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানে ইরানের সামরিক সরঞ্জাম বহনকারী এক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ তেহরান ইউক্রেনীয় কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বাকি অংশগুলোতেও থামছে না রক্তক্ষয়। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ওয়াশিংটনের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে, বিদেশি কোনো শক্তির চাপের মুখে তারা মাথা নত করবে না। অবরোধ ও চতুর্মুখী সংঘাতের মধ্য দিয়ে হরমুজ প্রণালী এখন রণক্ষেত্র। পরিস্থিতি সামাল দিতে ওমানের মধ্যস্থতায় এখন আঞ্চলিক স্থিতিশীলতার শেষ ভরসা। আজহার স্বপ্নীল, RTV। সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 35 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 30 জন। শনিবার দিয়ের আল জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে জানায়, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী 400 কিলোমিটারের ও দীর্ঘ মহাসড়কটির আল সুকনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিল। দুর্ঘটনার পর আহতদের হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নেওয়া হয়। দেশটিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে সড়কের বেহাল দশা এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মত সংশ্লিষ্টদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম এফসির মূল দলে অভিষেক হল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলীর। শনিবার প্রি সিজন প্রীতি ম্যাচে নরউইচের বিপক্ষে অভিষেক হয় এই উইঙ্গারের। 46 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেন ফারহান। প্রি সিজন ক্যাম্পের অনানুষ্ঠানিক ম্যাচ বলে কোথাও খেলাটি সম্প্রচার করা হয়নি। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের বাবা মায়ের বাড়ি বাংলাদেশের সিলেটে।
চেলসির একাডেমিতে ফুটবলে শুরু হলেও 2019 সালে লন্ডনের ফুলহ্যাম এলাকায় পাড়ি জমান ফারহান। এরপর ফুলহ্যামের যুব দলে সুযোগ পেয়ে নিজের মুনশিয়ানা দেখান। ধীরে ধীরে অনূর্ধ্ব 21 দল হয়ে ঢুকে পড়েন মূল দলে। দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।